বাংলা ভাষায় শব্দ তৈরি যে কত মজার উপায় আছে তার মধ্যে একটা হলো সমাস। আর আজ আমরা কথা বলবো এর একটা খুব ইন্টারেস্টিং ভাগ, তৎপুরুষ সমাস নিয়ে। কখনো কি ভেবে দেখেছেন কি করে দুটো একদম সহজ সরল শব্দ পাশাপাশি বসে এমন একটা নতুন মানে তৈরি করে ফেলে যেটা একেবারে অন্যরকম? চলুন আজ এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। তো অনেক রকম সমাসের মধ্যে আমরা সরাসরি ফোকাস করব তৎপুরুষ সমাসের ওপর। আচ্ছা, তাহলে তৎপুরুষ সমাস জিনিসটা ঠিক কি? এর মূল ব্যাপারটা হলো এখানে দুটো শব্দের মধ্যে দ্বিতীয় শব্দটাই কিন্তু আসল হিরো, মানে ওটাই প্রধান। আর প্রথম শব্দটা ওটা শুধু দ্বিতীয়টাকে একটু বুঝিয়ে দিতে সাহায্য করে, ওর সম্পর্কে কিছু বলে। মানে একদম সহজ করে বললে তৎপুরুষ সমাসে দ্বিতীয় শব্দটাই হলো আসল কথা। বলতে পারেন পুরো স্পটলাইটটা ওর উপরেই থাকে। তাহলে এই যে একটা প্রধান শব্দ আর একটা নির্ভরশীল শব্দ, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কেমন? চলুন সেটাই একটু গভীরে গিয়ে দেখি। এখানে ব্যাপারটা খুব পরিষ্কার। দেখুন, প্রথম শব্দটা হলো নির্ভরশীল, মানে ওটা দ্বিতীয়টার উপর ডিপেন্ড করে। আর দ্বিতীয় শব্দটা ও হলো মুখ্য বা প্রধান, মানে আসল অর্থটা কিন্তু ওর কাছেই। এই যে একটা পাওয়ার ডাইনামিক বা ক্ষমতার খেলা, এটাই কিন্তু তৎপুরুষ সমাসের একেবারে গোড়ার কথা। তো থিওরি তো অনেক হলো, আসল মজাটা তো উদাহরণে, তাই না? চলুন কয়েকটা উদাহরণ দেখা যাক, তাহলেই দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, আমাদের প্রথম উদাহরণটা দেখুন। দুটো শব্দ, রাজা আর পুরুষ, এই দুটো যখন একসাথে জুড়ছে তখন তৈরি হচ্ছে একটা নতুন শব্দ, রাজপুরুষ। এখন প্রশ্ন হলো, এই রাজপুরুষ শব্দটার ভেতরের মানেটা কি? একে ভাঙলে আমরা কি পাই? আমরা পাই রাজার পুরুষ। এবার খেয়াল করে দেখুন, এখানে আসল কথাটা কাকে নিয়ে হচ্ছে? পুরুষকে নিয়ে, তাই তো? রাজা শব্দটা কিন্তু শুধু এটা বলে দিচ্ছে যে আমরা ঠিক কোন পুরুষের কথা বলছি। যেহেতু ফোকাসটা দ্বিতীয় শব্দটার ওপর, মানে পুরুষের ওপর, তাই এটা তৎপুরুষ সমাসের একটা একেবারে পারফেক্ট উদাহরণ। চলুন আরেকটা উদাহরণে যাই। এবার দুটো শব্দ হলো দেশ আর প্রেম। কি হয় দুটো মিলে? দেশপ্রেম, আমাদের সবার খুব চেনা একটা শব্দ। তো দেশপ্রেমকে যদি আমরা ভাঙি তাহলে এর মানেটা কি দাঁড়ায়? এর মানে হলো দেশের প্রতি প্রেম, বা আরও সহজ করে বললে দেশের প্রেম। এখানেও দেখুন সেই একই প্যাটার্ন, মূল ভাবনাটা কি? প্রেম, তাই না? দেশ শব্দটা শুধু নির্দিষ্ট করে দিচ্ছে যে এই প্রেমটা কিসের জন্য। তার মানে এখানেও কিন্তু হিরো হলো দ্বিতীয় শব্দটা, মানে প্রেম। আচ্ছা, আরেকটা শেষ উদাহরণ দেখে নেওয়া যাক। এবার শব্দ দুটো হলো জল আর পাত্র, একসাথে মিলে কি হলো? জলপাত্র। আর জলপাত্র বলতে আমরা ঠিক কি বুঝি? সোজা কথায় জল রাখার পাত্র। এই উদাহরণেও দেখুন আসল বস্তুটা কিন্তু পাত্র। জল শব্দটা শুধু পাত্রটার কাজটা কি বা উদ্দেশ্যটা কি সেটা বলে দিচ্ছে। সুতরাং এটাও কিন্তু সেই তৎপুরুষ সমাসের নিয়মটাকেই দারুণভাবে মেনে চলছে। তাহলে এতগুলো উদাহরণ দেখার পর এবার সবটাকে একসাথে মিলিয়ে একটা সহজ ফর্মুলায় ফেলা যাক, কেমন? যে কোনো সমাসবদ্ধ শব্দ দেখে যদি মনে হয় এটা তৎপুরুষ কি না, তাহলে দুটো সহজ স্টেপ ফলো করা যেতে পারে। ১. শব্দটাকে ওর দুটো মূল অংশে ভেঙে ফেলুন। আর ২. তারপর শুধু ভাবুন এখানকার মূল ভাবনা বা বস্তুটা কি দ্বিতীয় অংশটা? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে ওটা তৎপুরুষ সমাস। তাহলে সব কথার শেষ কথা কি দাঁড়ালো? এটাই যে তৎপুরুষ সমাসে শেষ কথা বলে কিন্তু দ্বিতীয় শব্দটাই, ওই হলো বস। প্রথম জন শুধু ওর পরিচয়টা তুলে ধরে। এখন তো মূল নিয়মটা আমাদের সবার জানা। এবার একটু চারপাশের শব্দগুলো নিয়ে ভাবা যাক না? এমন আর কি কি শব্দ মাথায় আসছে যেখানে এই দ্বিতীয় অংশটাই আসল হিরোর ভূমিকা পালন করছে?